আকাঙ্ক্ষা। চোখটা খুলতেই সুমনা দেখল সামনে সৌরভ বসে আছে একটু রাগী মুখ নিয়ে। ওকে চোখ খুলতে দেখে সঙ্গে সঙ্গে ওর পাশে চলে এলো। এখন কেমন আছো সুম? ওর উদ্বেগে ভরা গলার স্বরই বুঝিয়ে দিচ্ছিল ও কতটা চিন্তায় আছে। আমি ঠিক আছি, কিন্তু এখনো গায়ে খুব ব্যথা। হবে ইস্যু, যেভাবে তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আরও বড় কিছু হতে পারত, হয়নি শুধু। ওকে কথা শেষ করতে না দিই সুমনা বলে উঠল, জানি তোমার ভালোবাসার জন্য, কিন্তু তুমি জানলে কি করে আমার এই রকম দুর্ঘটনা হয়েছে? তোমার ব্যাগে যে তোমার আই কার্ড ছিল, স্থানীয় লোকেরা তোমাকে হাসপাতালে ভর্তি করে ওই নাম্বারে ফোন করে। তোমার বাবা মা আর আমি সবাই যাই সেখানে। তারপর তোমাকে বাড়ির কাছে এই নার্সিংহোমে ভর্তি করি কাল সকালে। বাবা মা ঠিক আছে তো সৌরভ? হ্যাঁ গো হ্যাঁ, প্রথমে একটু ভয় পেয়ে গেছিল, এখন ঠিক আছে। বিকালে সবাই আসবে, তুমি এবার একটু বিশ্রাম নাও। ঠিক আছে, বলে চোখটা বন্ধ করল সুমনা। চোখ বন্ধ করলেও বুঝতে পারল সৌরভ তাকিয়ে আছে তারই দিকে মমতা ভরা চোখে। বিছানায় চোখ বন্ধ করতেই সুমনার মনে পড়তে লাগলো ওর আর সৌরভের প্রথম দেখার কথাটা। চিরকাল গান করতে আর গান শুনতে ভালোবাসত সুমনা, আর এই সূত্রেই তার আলাপ হয়েছিল সৌরভের সাথে। দুজনের মধ্যে গান করার ও শোনার প্রবল আকর্ষণ দুজনকেই তাদের অজান্তে কখন কাছে এনে ফেলেছিল বুঝতেই পারেনি তারা দুজন। বেশ কয়েক বছর পর যখন সুমনার বিয়ে নিয়ে পাত্র খোঁজা শুরু হয়, তখন সৌরভের আকুলতা চোখে পড়ে সুমনার। নিজেও বুঝতে পেরেছিল সৌরভের জায়গাটা নিজের মনেতে। থামতে পারেনি দুজনেই। দুজনেই নিজের মনের আবেগ খুলে বলেছিল বাড়িতে। সুচাকুরে সৌরভ আর সুন্দরী শিক্ষিতা সুমনাকে অস্বীকার করেনি দুই পরিবারের কেউই। সুমনা একদিকে যেমন সৌরভের বাবা মায়ের কাছে হয়ে উঠেছিল হবু বৌমার থেকেও বেশি মেয়ের মতন, তেমনি সৌরভ ও সুমনার বাবা মায়ের ভরসার অন্যতম জায়গা হয়ে যাচ্ছিল। বিয়ের জন্য কিছু মাস দেরি থাকায় এই দুই সদ্য প্রেমের আস্বাদ পাওয়া মানুষ দুটি মেতে উঠেছিল নিজেদের স্বপ্নের জগতে। সূর্যাস্তের সময় গঙ্গার ঘাটের অপেক্ষাকৃত নির্জন একটা ঘাট অলিখিতভাবে যেমন ওদের দুজনের হয়ে গেছিল। একটা মাটির ভাঁড়ে চা খাওয়া হোক কিংবা বৃষ্টিতে ভিজে ভিজে আবোল তাবোল বলতে বলতে রাস্তায় যাওয়াই হোক, এক কথায় বলে গেলে সুমনা আর সৌরভ ভেসে যাচ্ছিল একটা সুন্দর নিজেদের তৈরি রূপকথার জগতে। তাল ভঙ্গ হলো যখন নিজে সুমনা সৌরভের জন্য সারপ্রাইজ গিফট কিনবে বলে বেরিয়েছিল নিজের স্কুটি নিয়ে। হঠাৎ পিছন থেকে গাড়ির ধাক্কা, আর তার পরেরটা সত্যি আর নিজেরই সুমনার মনে নেই। কিন্তু আজকে সৌরভের উদ্বেগ ভরা মুখটা দেখে সুমনা বুঝতে পেরেছে সৌরভ সত্যি তাকে নিয়ে কতটা চিন্তা করে। এইসব ভাবতে ভাবতে কখন সুমনা ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না। ঘুম ভাঙল সৌরভের মা মানে মামনির মাথায় হাত বুলিয়ে দেওয়াতে। চোখ খুলতেই দেখলো মামনি আর মা পাশে বসে আছে, আর সুমনার বাবা সৌরভের বাবার হাত ধরে দাঁড়িয়ে আছেন। সৌরভ দাঁড়িয়ে আছে হাসি মুখে। ডাক্তার বলেছে আজকেই আমরা তোমাকে নিয়ে যেতে পারি। বুঝলে মা, সৌরভের বাবা মানে বাপি বলে উঠলেন, বিয়ের আগে কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, তাকে শেষ করতে না দিই আমি একটা পুজো দেব দিদি, মামুনি বলে উঠলেন। সুমনার মা তাতে মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর যেন সময়টা কেটে গেল ঝড়ের মতো। বিয়ে, হানিমুন এবং পরে ওদের যমজ সন্তান শুভ্র আর শুভ্রা এলো ওদের জীবনে, ওদের এই রূপকথার জগৎটাকে পুরো করতে। মামনি, বাপি, মা, বাবা, শুভ্র, শুভ্রা আর সৌরভ, এদের নিয়েই সুমনার জীবনটা ভরে উঠছিল এক অদ্ভুত মাধুর্যে। সময় কেটে যাচ্ছিল নিজের ছন্দে। সেদিন ছিল সুমনা আর সৌরভের বিবাহ বার্ষিকী। প্রতিবারের মতো এইবারও সৌরভ সুমনার নাকটা নাড়িয়ে জিজ্ঞাসা করল, কি চাই আমার এই শুয়ের এইবার? একটু কপট রগে সুমনা বলে উঠল, তুমি না কি যে করো, এখন তুমি শুধু বাবা নও, শ্বশুর হয়েছ, বাড়িতে বৌমা আছে, দেখলে কি ভাববে বলো তো? ধুর, কিচ্ছু ভাববে না। বৌমা পুরো আমার আর শুভ্রার মতোই রোম্যান্টিক। জানো, কালকেই আমাকে বলে দিয়েছে, বাবা আজকে রাত্রিবেলা কিন্তু আপনাদের 50 বছরের বিবাহবার্ষিকীতে আপনার কিন্তু আবার মালা বদল করব। আর তুমি রাজি হলে? হব না, কি যে বলো, আবার তোমাকে দেখবো যে বিয়ের বেনারসিতে। তুমি না সত্যি পারো। আচ্ছা, সৌরভ, শুভ্রা জামাই আর রিকনাথি বাবু কখন আসবে জানো? এসে গেছি, আমরা দাদু দিদান এসে গেছি,
বলে এক ছুটে এসে জড়িয়ে ধরল রিক। ওদের সঙ্গে নিচে নামতেই সুমনা দেখতে পেলেন সুপ্রা আর সুতপা মানে ওর বৌমা জোর আলোচনায় বসেছে কোথা থেকে মাকে সাজানো হবে। ওদিকে শুভ্র আর জামাই দুজনেই ক্যাটারারের সঙ্গে ব্যস্ত। রিক আর রিভু দুই নাতি ব্যস্ত নিজের খেলায়। সব কিছুর দিকে তাকিয়ে সুমনার মনে হচ্ছিল বাবা মা বাপি মামুনির সেই আশীর্বাদের কথাগুলো। পাকা চুলে সিঁদুর পরবি সুমনা মা, তোর জাজল্যমান সংসার হবে। মা, আপনাকে সাজাতে কিন্তু বিকেলেই চলে আসবে পার্লার থেকে মেয়েরা, আমরাও সাজবো। তারপর শুভ্রা দারুণ একটা বেনারসি কিনেছে, আপনি ওটাই পরবেন কিন্তু, সুতপা এক নিঃশ্বাসে বলে উঠল সুমনাকে দেখে। সুমনা একটু হেসে বললেন, লোকে যে পাগল বলবে মা, এই বয়সে এইসব করলে। মা, আপনাকে বলেছি না, এইভাবে বললে কিন্তু আমি রেগে যাব। আমিও আমিও সমবেতভাবে বলে উঠল শুভ্রা শুভ্র, রিক রিভু, এমনকি সৌরভও। উফ, বুঝেছি বুঝেছি, যা পারিস কর তোরা, বলে একটু মুচকি হেসে বলে উঠলেন সুমনা। বিকেলবেলা যথারীতি পার্লার থেকে মেয়েরা সাজিয়ে দেবার পর উঠতে যাবেন সুমনা। হঠাৎই মনে হলো যেন তার সারা শরীর কেঁপে উঠেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। কাউকে ডাকার আগেই জ্ঞান হারালেন তিনি। জ্ঞান ফেরার পর দেখলেন সামনে কেউ নেই। ব্যাপারটা কি হলো, সবাই কোথায় গেল? পাগলের মতো ছুটে গেলেন নিজের বাড়িতে, দেখলেন বাড়িতে তালা বন্ধ। তাহলে কোথায় এরা? কি ভেবে এইবার ছুটে গেলেন নিজের বাপের বাড়িতে। বাবা মা চলে যাবার পর যা তিনি সযত্নে গুছিয়ে রেখেছেন এত বছর ধরে। বাড়িতে ঢোকাবার সময় তিনি দেখলেন বাড়ি ভর্তি লোকজন। কারুর কিছু হলো নাকি? সৌরভ, দাদু ভাইরা, নাকি বৌমা ছেলে মেয়ে? নানান রকম চিন্তা করতে করতে দেখলেন বাড়ির চারপাশের জিনিসগুলো খুব নতুন লাগছে, যেমন ছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। হঠাৎ চোখে পড়ল মাসি বসে আছে সাদা শাড়ি পরে, মা বাবা ঘরের এক কোণে। কি হচ্ছে এসব? মা বাবা মাসি বোধহয় অবাক হবার আরও কিছু বাকি ছিল যখন সুমনা দেখল সৌরভ বাপি মামুনি বসে আছে, কারোরই বয়স বাড়েনি। আমি কি পাগল হয়ে গেলাম নাকি, বলে ছুটে গেল সুমনা। কিন্তু মনে হলো কেউ যেন তাকে দেখতেই পাচ্ছে না। শুভ্র শুভ্র, তোরা কোথায়? রিক রিভু, দাদু ভাই, তোমরা কোথায়? মা বাবা মামুনি বাপি, কি হচ্ছে এসব? সৌরভ, কি হচ্ছে আমার সাথে, কিছু তো বলো। পাগলের মতো চিৎকার করতে লাগলো সুমনা। হঠাৎ কানে এলো একটা অন্যরকম গলার স্বর। অনেক কষ্ট অনেক স্বাদ অপূর্ণ রেখে আপনার মেয়ে চলে গেছে ব্যানার্জিদা। আমি বলবো আপনি তাড়াতাড়ি ওর পিণ্ডদান করে ওকে মুক্তি দিন, আর ওর আত্মার শান্তির জন্য একটা শান্তি সস্তায়নের ব্যবস্থা করুন। করবো পুরোহিত মশাই, আপনি যা বলছেন, বলে উঠলেন সুমনার বাবা। আমি ভাবতে পারছি না সুমনা মা আর আমাদের মধ্যে নেই, মামনি বলে উঠলেন। তোমরা কী সব বলছো? এই তো আমি এখানে, এটা কি কোনো নাটক হচ্ছে নাকি? হঠাৎ শুনতে পেল সৌরভ বলছে, আর একটু আগে যদি ওকে ভর্তি করানো যেত, ডাক্তার বলছিলেন যদি আর একটু আগে ওকে নিয়ে আসা যেত তাহলে হয়তো কমাতে যেত না সু। 3 দিন চেষ্টা করেছিলেন ডাক্তাররা, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। বলতে বলতে সৌরভ কান্নায় ভেঙে পড়ল। সৌরভ, কেঁদো না, আমি তো ঠিক আছি, বলতে বলতে সুমনা সামনের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। ওর ছবি সামনের টেবিলে রাখা, তাতে মালা দেওয়া। চারদিকে তাকিয়ে এইবার সুমনা একটু হলেও বোঝার চেষ্টা করতে লাগলো। কি মনে হতে আবার ছুটে গেল যেখানে রাখা ওই দেহটা। সামনে দাঁড়াতে স্পষ্ট হয়ে গেল সবটা। সুমনা শুয়ে আছে নিজের যৌবনের সেই শরীরে। অসহ্য কষ্টে কান্নায় ভেঙে পড়তে সুমনা বুঝতে পারল এই এত বছরে তার সাজানো রূপকথা, এই পৃথিবীটা আসলে ছিল তার দিব্য আকাঙ্ক্ষার ফলাফল, যা সে দেখেছিল কোমাতে। ওই 3 দিন সে বাঁচিয়ে নিয়েছিল নিজের 50 বছর, কাটিয়ে ফেলেছিল একটা আস্ত জীবন।
নিজের সূক্ষ্ম দেহটা যখন হাওয়াতে আস্তে আস্তে মিশে যেতে লাগলো, সুমনা চিৎকার করে বলে উঠল নিজের সমগ্র চেতনা দিয়ে, একবারও কি সম্ভব হতো না তার এই তীব্র আকাঙ্ক্ষার এই রূপকথার ভবিষ্যৎটা একবারের মতো সফল হতে? একবারের জন্য কি তার এই ভালোবাসার মাখা জগৎটা সত্যি হয়ে উঠতে পারতো না? জানা নেই। সুমনার মতো এই জীবনের প্রতি তীব্র ভালোবাসা দিয়ে নিজেদের রূপকথার একটা অসম্পূর্ণ জগৎ না গড়ে তোলার কষ্ট পাওয়া মানুষরা আবার পরের জন্মে তাদের এই স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার জন্ম নেবে কিনা। কিন্তু এই প্রার্থনাটা করা যেতেই পারে, পুনর্জন্ম যদি থাকে তাহলে সুমনার সব স্বপ্ন, সব সাজ, সব আকাঙ্ক্ষা যেন পূর্ণতা পায় নবজন্মে।